আমন্ত্রণ ২১ রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভয়েস অব আমেরিকাকে বলেছেন তার সাক্ষাৎকারে যে নির্বাচন প্রসঙ্গে সরকার যা বলবে তাই হবে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে এখন রাজনৈতিক পাড়া সরগরম, নানান ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক অবশ্যই গড়ে উঠেছে। সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় প্রধান উপদেষ্টা নির্বাচন ভাবনা কিংবা সরকারের নির্বাচন ভাবনা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রশ্ন যদি সরাসরি বলি, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ এবং ২১কেও ধন্যবাদ। আর প্রিন্স তো আছে অনেক দিন, আমি তো ভুলেই গেছিলাম যে কতদিন আগে আসছে। অথচ আমার খুব প্রিয় টেলিভিশন হচ্ছে ২১, এবং বলা যায় বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের মধ্যে ২১ই প্রথম শুরু করেছিল কাজ। নানান ঘটনার মধ্যে দিয়ে যে ২১ আবার ফিরে এসেছে, এবং আমি বেশ কয়েকটি নিউজ দেখলাম যে পূর্বের একটা ছোঁয়া আছে এখন, মানে যখন শুরু হয়েছে যেভাবে আমরা দেখেছি তার ছোঁয়া। এই জন্য ২১কে আমি ধন্যবাদ জানাই নতুন করে ফিরে আসার জন্য। আমি নিজেই প্রত্যক্ষদর্শী। আমি একটা টেলিভিশনের বোধহয় কয়দিন আগেই কথা প্রসঙ্গে উঠছিল, তো প্রত্যক্ষদর্শী হিসাবে যা যা দেখছিলাম সেখানে ব্যাখ্যা করছি। মানে একটা টেলিভিশনের প্রধান, তার সঙ্গে একটি সংবাদ প্রচারের জন্য, আমি আরও খোলাসা করে বলি, যেমন তারেক রহমানের একটা বক্তব্য প্রচারের জন্য তাকে যেভাবে সালাম সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, ওই সময় আমরা ডিবি অফিসে ছিলাম। ডিবি অফিসে আমি বা আরও বিএনপির মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন ছিলেন। একটা খাঁচার মধ্যে মানে মানুষকে বন্দি করে রাখা যায়, এটা পাকিস্তান আমলে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে নির্যাতন হয়েছে বিভিন্ন ক্যাম্পে, সেই কথা আমার কাছে স্মরণে চলে আসছে যে এটা কি দেখছি আমি এই ডিবি অফিসে। আব্দুল সালাম সুটেড বুটেড মানুষ, সেদিন ঠাই দাঁড়িয়েছিলেন শীতের মধ্যে, এবং নিচে একটা কম্বলও ছিল না, আমি যতটুকু দেখছি এই পত্রিকা। তো আমার কাছে সেদিন মনে হয়েছে যে এই নির্যাতনের একটা পরিসমাপ্তি হবে। আমি অনেকজনকে নানা ভাবে, ওই সময় ছাত্র বা যুবক বিএনপি বিরোধী দলের নেতৃবৃন্দকে তাদেরকে সাজানো মামলায় স্বীকারোক্তিমূলক যে নির্যাতন, শারীরিক নির্যাতন করা হয়েছে, আর এই নির্যাতন তার থেকে কোনো অংশে কম না। আমি যদি পারতাম তো একটা ছবি তুলে রাখতে, যে ইতিহাসে আমার একটা স্বাধীন সার্বভৌম দেশে, যে দেশে ১ সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, সেই দেশে একটা টেলিভিশন তার প্রধান একটা সংবাদ প্রচারের জন্যে, একটা নিউজ প্রচারের জন্য কী ধরনের পরিস্থিতি। সেই ২১-এ আজকে এসে আমার একটা স্মৃতিচারণ আপনাদের রেকর্ডকৃত থাকলো। আমি সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আপনার এই। এবং একটা গণমাধ্যমও দখল করা হয়, চেয়ারম্যান সাহেবকে তো ২.৫ বছর কারাগারে রাখাই হলো, পাশাপাশি তার গণমাধ্যমটিও ১০ বছর দখলকৃত অবস্থা রাখলো। গণমাধ্যম প্রসঙ্গে আপনার যদি এই সুযোগে একটু ভাবনা। গণমাধ্যমকে দখলটা এই বোধহয় ২১ দিয়ে শুরু হয়ে যায়। বিভিন্ন, যেমন নয়া দিগন্ত বন্ধ করে দেওয়া হয়, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়, ইসলামী টিভি বন্ধ। ভিন্নমত তো থাকতেই পারে, একজন আরেকজনের সঙ্গে ভিন্নমত পোষণ করতে হবে, এটা তো গণতন্ত্র। কিন্তু আমার পছন্দ না, অথবা আমি এটা সহ্য করতে পারছি না, জাস্ট আমি এটা বন্ধ করে, আমার দেশ পত্রিকা বন্ধ করে দিলাম, আরও অনেক পত্রিকা বন্ধ করে দিলাম। এটা কিন্তু অতীতেও আমরা দেখছি ৭২-৭৫-এর মধ্যে এই ধরনের মানে গণমাধ্যমের উপর আক্রমণ, একের সব বন্ধ করে দেওয়া, তো সেটি আবার নতুন করে ফিরে আসা আমার দেশে। তো সেটি সে মানে গণমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে, অনেক সাংবাদিক নিহত হয়েছে, অনেক সাংবাদিক জেলে গেছেন, অনেক সাংবাদিক মামলায় জর্জরিত হয়েছে, অনেকের সংসার তছনছ হয়ে গেছে গণমাধ্যমে, অনেক সাংবাদিক বন্ধুদের। তো এই যে পরিবর্তন, আবার একটা সুস্থ ভাবনার দিকে আমরা যদি যেতে পারি, আমরা যদি আরেকটি বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ৭১ সালে প্রত্যাশা করেছিলাম, দীর্ঘ ৫০ বছর পেরিয়ে আজকে আবার সেই বাংলাদেশে যদি আমরা নিয়ে যেতে পারি, তখন ছাত্র, তখন অল্প বয়সে একজন তরুণ,
আজকে একটা পরিণত বয়সের শেষের দিকে এসে যদি ওই বাংলাদেশের দিকে আমরা ধাবমান আমরা দেখেও যেতে পারি, এর থেকে বড় পাওনা আর নাই। যে প্রশ্ন আপনার কাছে ছিল প্রধান উপদেষ্টার, প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন উনি খুব বিদগ্ধ মানুষ। উনি আমার দেশে না শুধু সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে এবং সেটা পজিটিভ পরিচিতি। সেই হিসাবে তিনি যে জায়গায় এখন আছেন আমরা প্রত্যাশা করতেই পারি যে তার হাত ধরে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরবে। আর সেই গণতন্ত্র ফেরার জন্যে ন্যূনতম ঘটনাটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সেই ন্যূনতম বিষয়টি সম্বন্ধে যদি আমি আমার পরিকল্পনা অর্থাৎ রোডম্যাপের কথা যেটা আমার বিএনপি অথবা অন্যান্য দলগুলো বলেছে, উনি যদি এই ভাষার মধ্যে থাকেন, অ্যাবস্ট্রাক্ট কবিতার মতো, অনেক কবিতা আছে বোঝা কঠিন হয়ে যায়, কবিতা, হ্যাঁ, তো এখন সেই কবিতার ভাষায় যদি উনি রাজনীতিকে ব্যাখ্যা করেন আর আমরা বুঝতে না, তাহলে জটিলতা বাড়বে। এই জটিলতা বাড়ানোর কাজ সরকারের না, অন্যরা বাড়াবে, সরকার এটা পরিষ্কার করবে, এটাই আমরা চাই। সেনাবাহিনী যে কথা আমরা তার কাছে প্রত্যাশা করিনি, তারপরেও সেনাবাহিনীকে ধন্যবাদ দিই। একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের আগে হবে না পরে হবে বা ওই সময় হবে, এটা বড় কথা না, তিনি এটা বলেছেন। আর সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, সরকার কখন বলবে, প্রভাতে, মধ্যাহ্নে নাকি গভীর রাত্রে, সেটি আমার কাছে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে কথাটা স্পষ্ট হওয়ার দরকার। উনি সেই কথাটা এখনো পর্যন্ত বলতে পারেননি। তারপরেও আমি প্রত্যাশা করি যে সহসাই তিনি বলবেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই, মানে মানুষ অস্থির হওয়ার আগেই এই ঘটনার মধ্যে, অর্থাৎ নির্বাচিত একটি সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করার মতো পরিস্থিতি তৈরি হবে, যে সরকার 16 বছরের জঞ্জাল পরিষ্কার শুধু করবে না, বাংলাদেশটাকে লাইনচ্যুত একটা ট্রেনের মতো আবার লাইনে ফিরিয়ে আনার মতো একটা কাজ করবে। সেই ক্ষমতা জনগণের হাতে তিনি ফেরতের ব্যবস্থা করবেন, এটা আমি মনে করি। ভাষা কথা বলা ঠিক হবে না। প্রিন্স, আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে, এখানে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। না, প্রথম কথা হলো, আপনি ধরুন নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বললেন, ঠিক যে সময় বললেন এবং তার আগে আমাদের সেনা প্রধান যেটা বললেন, তাতে করে তো আমি দেখি একটা কনফিউশন তৈরি হলো। কেমন? এই কারণে বলি যে অনেক দিন ধরে, মানে প্রথম থেকেই তো আমরাও বলে আসছি, বিশেষ করে রাজনৈতিক দলও বলে আসছি যে আমরা একটা রোডম্যাপ চাই। সেই রোডম্যাপ সংস্কারের কাজ কিছু জায়গায় আছে, সেটা শুরু করে কবে সেইটার ডকুমেন্ট তৈরি করবেন সেটা যেমন রোডম্যাপ চাই। আর একটা সবচেয়ে বড় এবং প্রধান কাজ যেটা এই সরকারের, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে একটা নির্বাচনে যাওয়া। তার জন্য একটা আমরা সম্ভাব্য সময়সূচি চাই এবং সেইটা চাই কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে। এই তো আমাদের মূল বক্তব্য যদি আমরা বুঝে থাকি। এবং আমি যদি সাধারণভাবে বলি, দেখবেন যে এইবারের মেজর দল, আমি মেজর বলবো, দু একটা দলের হয়তো শেডের ডিফারেন্স আছে, তাই ছাড়া মেজর দলগুলো যে কথাটা বললাম, আমরা যদি বুঝে থাকি, আমাদের পার্টি বামপন্থীরা এমনকি বিএনপি অন্যান্য জায়গা থেকে এটাই প্রধান বলে আমরা বিবেচনা করি, তাহলে দরকার ছিল সেই কাজটা করা। কিন্তু দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন অনেকদিন সেটা তারা করছে না। মাঝে একটা বললো জনগণই নির্ধারণ করবে, এই অ্যাবস্ট্রাক্ট কথা কিন্তু কোনো কাজে লাগে না। তাহলে ওই জায়গায় আমাদের সেনাপ্রধান, তিনি, আমি যতটুকু পত্রিকার মাধ্যমে উনি বলছে 1 থেকে 1.5 বছরের মধ্যে তিনি প্রত্যাশা করেন। তাহলে সেইটা বলার মধ্য দিয়ে দেশবাসীর সামনে, এবং কে না জানে যে এই সরকার তার সেনাবাহিনীর সমর্থন নিয়ে যাচ্ছে, আগাচ্ছে, আমরা তো সবাই সেটাকে আফোল্ড করেই আগাচ্ছি, যে তাই উনি যখন এই কথা বললেন তখন কিন্তু সাধারণভাবে একটা ধারণা আসলো মানুষের কাছে যে হয়তো এই সময়ের মধ্যে হতে যাচ্ছে। তা আমি বলবো যে সেই জায়গায় উনি ওই যে বললেন আমরাই বলবো, এক অর্থে কথাটা তো ওই অর্থে ঠিকও, যে যারা সরকার, আমরা কিন্তু তখন বলছিলাম যে এইটা সেনাপ্রধান বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কথাটা শুনতে চাই সরকারের কাছ থেকে। আমাদের স্টেটমেন্টে, আমাদের বক্তব্য কিন্তু সেটা বলেছিলাম। তো এখন ধরেন সেনাপ্রধানের ওই বক্তব্যটা তো আছেই। আবার উনি যখন বললেন আমরাই ঠিক করবো, তাতে মানুষের মধ্যে কিছু তো প্রশ্নবোধক হতে পারে, তাহলে কবে হবে? তো এই বিভ্রান্তি তৈরির তো দরকার নাই। আমাদের বক্তব্য হচ্ছে বিভ্রান্তি তৈরির দরকার নাই, বরং দরকার যেটা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা আমরা এটা কি মিনিং করব, যে
আমরাই করব, সরকার যেমনটি চাইবে তেমনটি হবে, নাকি সরকারেরই এখতিয়ার নির্বাচনের তারিখ ঘোষণা করা? আমি কোনটা ধরবো আমরা? ওই জায়গাটায় এখন উনি কোন প্রেক্ষাপটে কি বিবেচনা করছে, এক একজন মানুষের একটা স্টাইল আছে, আমি ওই স্টাইল নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যদি ধরেন দুইটা দিকেও আপনি ধরেন, কিন্তু আমি আগে যেটা বললাম এটা হচ্ছে আমার জেনারেল আইডিয়া, যে ওই কনফিউশনটা মানুষের মধ্যে, যেটা সেনাপ্রধান তাহলে 1 থেকে 1.5 বছর বললেন, এবং মানুষ আপনারা মিডিয়ার মাধ্যমে কিন্তু 18 মাস একটা মানে কি বলবো যে কোনো কারণে হোক ওইটাকে সামনে আনলেন, কিন্তু আমি বক্তৃতা যা শুনে দেখলাম যে 1 থেকে 1.5 বছর বিবেচনা। তাহলে এইটা বলার মধ্যে উনি নাকচ করে অন্য কিছু বললেন কিনা, আমি বলছি যে ওই পয়েন্টটা কনফিউশন। এখন ধরেন উনি ওই যে বললাম যে এক অর্থে যেটা বলছেন তো ঠিকই, তারাই তো বলবেন। এখন আমাদের কাছে আমি অন্য কোনো উদ্দেশ্য আরোপ করতে চাই না, আমি বরঞ্চ এইটাকে অন্যভাবে নিতে চাই যে উনি আশা করব রাজনৈতিক দলগুলো প্রধানত তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে কথা বলেই সরকারি একটা রোডম্যাপের কথা বলবেন। তাই না হলে এই কনফিউশন রাখলে কিন্তু আপনি ধরুন, যদি অন্য কথা বলি, দুইটা দিকে বলি, তা আমার বেশি দিকে যাচ্ছে না। একটা তো একটা সাধারণ একটা পরিবেশ নিশ্চিত করা দরকার, জনজীবনের শান্তিপূর্ণ পরিবেশ। তাহলে সেইটা করতে গেলে তো জনগণকে আস্থায় নিতে হবে, এটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে কতকগুলো সংস্কারের কাজ তো আপনি শুরু করার আগে কি কি সংস্কার করব কংক্রিট করতে হবে, তাহলে এগুলোর জন্য জনগণকে আস্থায় নিতে হবে। কিন্তু এই নির্বাচন এইটা নিয়েই যদি আপনি কোশ্চেন চলতে থাকে তাহলে তো ওই কাজও কিন্তু ব্যাহত হবে। আর মনে রাখতে হবে পেছনে কিন্তু যে পতিত যে সরকার তারাও আছে, আর যে কোনো সময় দেশীয় বিদেশি আধিপত্যবাদী অপশক্তি কিন্তু তারা যে কোনো সময় সুযোগ নিতে পারে। তাহলে তাকে আপনি ওইটা বিবেচনায় রেখে প্রতিহত করেই তো আপনি সামনের দিকে যাত্রা করতে হবে। তা সেইখানে জনগণকে আস্থায় নেওয়ার জন্যে আমরা মনে করি যে উনি দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করে ওনারাই বলুক, এবং সেক্ষেত্রে সবচেয়ে ভালো ভাষা এটা হতো। যদি এটা করবেন কিনা ওনাকে এই পরামর্শ দিয়ে সময় নষ্ট করা উচিত না, কিন্তু তা তুললেন বলে বলি, উনি যদি বলতেন যে রাজনৈতিক দল অন্যদের সাথে কথা বলেই আমরাই নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করব বা আমরা রোডম্যাপ ঘোষণা করব, তাহলে কিন্তু এই কনফিউশনটা থাকতো না। যেহেতু সরকারের মুখ থেকে বের হবে এটা বলেই তো মনে হচ্ছে আমি বলছি যে উনি যদি আমি ইতিবাচক দেখতে, উনি হয়তো ডিফ্যাক্টো যদি যে কথা আমি এখন বললাম ওইটা মিন করেন তাহলে এটা ইতিবাচক, আর যদি উনি নাকচ করে দিয়ে মিন করেন তাহলে এটা তো নেতিবাচক হয়ে যাবে। কিন্তু আমরা আস্থা রাখতে চাই ইতিবাচকের জায়গায়। যে কথা কিছুদিন আগে ওনারা দেখবেন বলেছিলেন যে সংস্কারের বিষয়টা 31শে ডিসেম্বরের মধ্যে তারা প্রস্তাব দেবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে কর্মশালা করবেন, খেয়াল করেন। কিন্তু 2-3 দিন আগে দেখলাম তারা বলছেন ওটা তো এখনো প্রজ্ঞাপন জারি হয়নি, আজকে 2 তারিখ, তারা কাজও শুরু করতে পারেনি। 1 তারিখ থেকে তো আনুষ্ঠানিক কাজ শুরু করা দরকার। তার আগে সরকারের পক্ষ থেকে বললো রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করব, পজিটিভ, ওই যে বললাম। কিন্তু সেই পজিটিভ হলো আজকে 2 তারিখ শেষ হতে চললো, এখনো পর্যন্ত তার আলামত আমরা দেখলাম না। তা আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার প্রয়োজনীয়তা বা এত দেরিতে কেন অনুভব করলো সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টা প্রেস হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আমি জানতে চাই শামসুল মাহমুদ আপনার কাছ থেকে। দিন যত যাবে তত রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা বাড়তে থাকবে। রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলো একটা সময় স্টিয়ারিংয়ে বসে সবাইকে নিয়ে। আজকে যারা আছেন, আমি শুরুতেই বলেছি, তারা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, সমাজে স্বস্বক্ষেত্রে তারা খুব গুণী মানুষ, কিন্তু রাজনীতির সঙ্গে তারা সরাসরি কতটা ছিলেন আপনি আমি সবাই জানি। তারা দলগত অবস্থানে ছিলেন না। তো যখন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবেন বলেন, তখন আমার কাছে এটা পজিটিভ মনে হয় যে সব মানুষও সব কিছু জানে না। মানে স্বস্বক্ষেত্রে থাকলেও জানা থাকলেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তার মানে তারা রাষ্ট্রটা ভালোর দিকে নিয়ে যেতে চায়, এটা আমার কাছে মনে হয়। কিন্তু এটা যদি কথার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে, মানে বোধহয় 2 মাসের একেবারে কাছাকাছি চলে আসছে একটা সরকার, কিন্তু ঠিক সরকারটা কি চায়, কিভাবে চায়, এটা কিন্তু সরকার খোলাসা করে এখনো পর্যন্ত বলে নাই। সংস্কারটা শুধু সংস্কার শব্দের মধ্যেই আছে এখনো পর্যন্ত। নির্বাচন সম্বন্ধে ওই একই কথা বলা যায়, কিন্তু বাজার দর আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে। আইন শৃঙ্খলা ব্যাপারটা, মানে আমাকে 144 ধারা জারি করে রক্ষা করতে হচ্ছে।
এবং একজন শ্রমিকের ইতিমধ্যেই রক্ত ঝরেছেন, জীবনহানি ঘটছে। এগুলো যদি আমার মনে হয় এই যে শুরু, তাহলে তো খুব কঠিন ব্যাপার। এইটা শূন্যের কোটায় চলে আসছিল। আমি এই শূন্যের কোটাতে আরো স্টেবল করার জন্য আমার পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি জরুরি ছিল 2 মাসের মধ্যে একটা রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া। কিন্তু যেহেতু প্রথম প্রশ্নটাই আপনি বলছেন যে মানে তিনি ঘোষণা করবেন অথবা সরকার ঘোষণা করবে নির্বাচনকে ঘিরে রেখে, সেটি মানে সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত হবে। এর ভিতর কেমন যেন একটু মানে ব্যক্তির প্রাধান্যের ব্যাপার আছে, আমিত্ব ব্যাপার আছে। এই আমিত্ব জিনিসটা বিপজ্জনক। গত সরকারকে আমরা দেখেছি প্রায় 16 বছর আমি আমি আমি, তো আমি বাদ দিয়ে আমরা এটা করব, এই জায়গায় যখন আসতে পারবো আমরা, তখন আমার মনে হয় মীমাংসার একটা দ্বার খুলে যাবে। এই যে আমরা ছাত্র রাজনীতি করছি না, আজকে প্রিন্স সাহেবও একসময় ছাত্র রাজনীতি, এখন একটা দলের সাধারণ সম্পাদক। তা আমরা তাকে সহযোগিতা করতে চাচ্ছি আমাদের অবস্থান থেকে, বিএনপি, সিপিবি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তার সহযোগিতা করছে, সমর্থন করতে চাচ্ছি, তাকে এগিয়ে নিতে চাচ্ছি। এটা যদি আবার অন্যরা কেউ মনে করে যে এটা আমাদের দুর্বলতা, আমাদের কোনো পথ নাই, তাহলে আবার বড় ভুল হয়ে যাবে। আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছি বলেই এবং ভালো সরকার মনে করছি বলে তাদের কাছে যেতে চাচ্ছে। তো সেই জিনিসটা উনি কিন্তু এখনো আমাদের কাছে দেন নাই। তবে আমি প্রত্যাশা করি হয়তো 2-4 দিনের মধ্যে তিনি এটা দিবেন। এই কারণে দিবেন, চারিধারে পরিস্থিতি তাকে কিন্তু এই কথাটা বলতে বাধ্য করেছে যে আমরাই করব, এই কি সরকারই করবে, সরকার যা চাইবে তাই তেমনটাই হবে। তো এই মাথায় যখন আসছে বাকিটাও আসবে। প্রিন্স সংস্কারের বিষয় বলছিলেন যে 2 তারিখে, আজকে অক্টোবরের 1 তারিখ থেকে কাজ করা শুরু করার কথা ছিল, তার মধ্য দিয়ে আবার নতুন আমরা শুনলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে। এখান থেকে কি কোনো সন্দেহ সৃষ্টির অবকাশ আছে কোনো ক্ষেত্রে যে সংস্কারের কাজটি দেরি করা হচ্ছে, অথবা যদি তাই হয়ে থাকে তাহলে কেন দেরিতে শুরু হচ্ছে? না, আমি প্রথমে বলছি যে একটু মনে রাখা দরকার, যেটা শামসুজ্জামান দুদু ভাইও বলছেন, আমরা এখনো পর্যন্ত বিশেষ কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। আমরা চাই ইতিবাচক জায়গায় থেকে। এখন সেই ইতিবাচক জায়গায় থাকলে দেখেন যে ওনারা 6টা বিষয়ে সংস্কারের কাজ করবেন বলেছেন, কমিশন করেছেন। এর বাইরে অনেকগুলো কাজ আছে, এটা আমরা জানি। যেমন ধরুন আর্থিক শ্বেতপত্র প্রকাশের টিম, আরও আস্তে আস্তে আরও অনেকগুলো বিষয় আসবে, সেটা আসুক। এখন এই ক্ষেত্রে আমি খুব সরলীকরণভাবে, যেটা হয়তো জনসভা অন্য জায়গায় বলি, এখানে একটু বলার চেষ্টা করি আমাদের বুঝ থেকে। এই 6টা বিষয়ের মধ্যে যদি আপনি ধরেন 5টা বিষয় আর নির্বাচন আর একটা বিষয়, এটা নির্বাচন সংস্কার। তো এখন আপনার সামনে একটা ফান্ডামেন্টাল কাজ তো আগে ঠিক করতে হবে। মানে আমাদের বিবেচনায় এই যে বাকি 5টা বিষয় নির্বাচনের সাথেও কিছুটা সম্পর্কিত আছে, পুলিশ এবং অন্যান্য জায়গাগুলো। তাহলে এইটা আপনি কতকগুলো সংস্কারের কাজ করে বলবেন যে এই করা উচিত বলে আমরা মনে করছি বলে তো রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে সব যদি ঐক্যমত্য নয়, যতটুকু ঐক্যমত্য হয় আপনার ভাবনাটা আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন, এই একটা। আর নির্বাচন ব্যবস্থার সংস্কার তো একেবারে ডাইরেক্ট জড়িত রাজনৈতিক দলগুলো এবং ওদের সাথে, সেইটা করে ওটা পূর্ণাঙ্গ করতে হবে, করে আপনি নির্বাচনের জায়গায় যেতে হবে। আর এই কাজ শুরু যদি পারেন কোনোটা করেন, অথবা নির্বাচিত সরকারই এটা করবে, করা না করা সেটা জনগণের কাছে তারা জবাবদিহি করবে। এইবার আসি এই কাজের ক্ষেত্রে কিন্তু আবার সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা আছে যে বর্তমান সরকার থেকেই সংস্কারের কাজটা শুরু হোক, এরকম দাবি তো আছে। আচ্ছা, আসছি, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, বা ও কেন, ধরুন আমাদেরও আছে তো, সংস্কার করলো, কিন্তু উনি কি করবেন এখনো তো শুনতে পারলাম না। তার সংস্কার তো খালি শব্দ চয়নের মধ্যে রাখলে হবে না, আপনাকে তো প্র্যাকটিক্যাল হইতে হবে। তো এখন দেখেন সেই প্র্যাকটিক্যালের জন্য উনি মানে আমি উপদেষ্টাদের কথাই মিন করছি, প্রথমে কি বললেন যে আমরা যাকে দায়িত্ব দিচ্ছি তাদের টিমও কিন্তু এখন আমরা দেখতে পেলাম না। পেয়েছেন আপনি? আমরা তো পাইনি, প্রজ্ঞাপনও জারি হয়নি। তাহলে কাজ তাহলে শুরু না হলে আপনি যখন দেরি করছেন, তাহলে তো এটা তো মানুষের কাছে প্রশ্ন জাগবে যে আপনি যখন, কারণ এই যে যা করবেন জনগণকে আস্থায় নিয়ে করতে হবে, যেটা এইখানে আলোচনা উঠলো। আপনি যত দিন যত যাবে তত জনজীবনের সংকট, নানা ঘটনা তো বাড়বেও। তাতে কিন্তু আপনি দেখবেন যে এইখানে তখন আপনি ফুসরত পাচ্ছেন না, ঢুকতেই পারছেন না।
হচ্ছে না তাই এক আপনি এই যে শ্রমিক অঞ্চল জুড়ে যেটা ঘটছে, আমাদের অনেক উপদেষ্টারা চেষ্টা করেও ওইখানেই তাদের সময় চলে যাচ্ছে, পারছে না, এটা তো বাস্তবতা। তাহলে আপনি প্রথম দিক থেকে ধরেন এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যেটা বসবে, আমি যদি বুঝে থাকি এই বসে তো বেশি কিছু হয়তো হবে না, কিন্তু হয়তো একটা পরামর্শ, মানে আমি একটা জেনারেল ভাবি যে ওনারা যদি যাদেরকে ডাকবেন, যদি আমরা ওনাদের কথা বুঝতে পারবো সংস্কারের নামে কি কি করতে চাই, উপস্থিত মধ্যে যদি কিছু প্রশ্ন চাই, সংস্কার তো আমরা বিকল্প ওই দিন দিতে পারবো না, কারণ সেটা তো সময় যখন চাবে তখন। কিন্তু ওইখানেও উনি কনফিউশনে রাখছে কোনটা, আমি কনফিউশন শব্দটা আমার, যে ওনারা বলছেন যে না এই কথার কথা যদি 3 মাসের সময় দেয়, যে 3 মাসে আমরা করব, পরে কর্মশালা করব। কেন? কারণ এই 3 মাসেই যদি তাদেরকে বলে যে প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক দল এবং অন্যদের সাথে কথা বলে তুমি একটা উত্থাপন করো, এই রাজনৈতিক দল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল দল, আপনি যখন এটাকে কংক্রিট করবেন তখন আপনি মেজরিটি যেটা মনে করে, যেটা ধরবেন এই প্রধান উপদেষ্টা কোনো একটা ঘটনায় বলেছিলেন, কোনো একটা সাক্ষাৎকারে আমি ভুলে গেছি, বলছিল যে একটা বিষয়ে নানা মত আছে কিন্তু আমরা দেখবো ঐক্যমত কতটুকু, ওইটাই কারেক্ট। ওইটাকে আমি ধন্যবাদ জানাই, কথা তো তাই। তাহলে আপনি তো সবটা ইচ্ছা করলেও পারবেন না, নিজে যা ইচ্ছা করেন সেটা তো আপনি ইচ্ছা করলেও পারবেন না, আমরাও তো পারি না, এমনকি একটা দলের মধ্যেও পারা যায় না। দলেও তার ডেমোক্রেটিক দলগুলো কোনো ব্যক্তির চিন্তার পরে ওটা কিন্তু ওই যে আমরা যে কথাটা আসলে অধিকাংশ যেটা মনে করে সেটা নিয়ে চলতে হয়। তাহলে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে যে আপনি এতদিনের মধ্যে যে কমিটিগুলো করলেন এখনও কার্যকরী হলো না, কমিটি করার পরে একজনকে যে দায়িত্ব দিলেন যে একটা বড় কাজ সংবিধান সংস্কার, সেটা বাতিল করে এমন একজনকে আনলেন তার সম্পর্কে অনেকগুলো কোশ্চেন রয়েছে, কোনো কার্যক্রমী দেখছে না এখনো পর্যন্ত। তারপরে 2 দিন আগে যখন বলা হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হবে, আমাদেরকে যদি বলেন এই মেকানিজমে এইটা তো আজকে 2 তারিখ তো শেষ হতেই গেল, আপনাকে তো কই এখনো তো আমাদের দল বা অন্যরা কোনো খবরও আমরা পাইনি, তার মানে আপনি তো এই সময়টা ক্ষিপ্রতার সাথে করা উচিত ছিল। তাহলে সেইটা না করার মধ্য দিয়ে কিন্তু আসলেই মানুষের মনে যদি এই প্রশ্ন ওঠে যে আসলেই এইটার জন্য উনি অনেক কালক্ষেপণ করতে চাচ্ছে এবং আরও অনেক কিছু করতে চায় কিনা সেই কোশ্চেন ওঠে। সেই কোশ্চেনটা আমি একটু খালি তুলে রাখি। দেখুন, আমরা দেখলাম যে উনি মানে এই উপদেষ্টা পরিষদের একজন সহকারী নিয়োগ দেওয়া হলো, এবং সহকারী নিয়োগ দেওয়ার সময় তো আমরা জানলাম যে তিনি তার অতীতের রাজনীতি এবং অন্য জায়গায় সম্পর্ক ছিন্ন করার শর্তে নিয়োগ দেওয়া হলো, তাই তো? কিন্তু দেখবেন বিভিন্ন আলাপ আলোচনা কথাবার্তা যেগুলো আসছে, তাহলে সেটি নিয়েও তো অনেক প্রশ্নের উদ্রেক হয় যে তিনি কি যে কথাগুলো বলছেন এইটাকে তিনি তার ওই যে পলিটিক্যাল যে চিন্তা সংগঠন গড়ে তোলা সেইটা কি এখনও রেখেছেন, বা তিনি যখন কথা বলছেন এইটা কি আমাদের প্রধান উপদেষ্টার ভয়েস? এই প্রশ্নগুলো যত আসবে আমি বলি সংকট হবে কোথায়? কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণকে আস্থায় নিয়ে জনগণের স্বার্থে কাজ করুক, যে কথাটা আপনি মাঝে বললেন যে জনগণ তো চায় যে সে কতগুলো ভালো কাজ করে যাক, তা সেইটাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে কিনা আমি একটু রিভিজিট করতে বলবো ওনাদেরকে। কারণ ওনারা তো অনেক লেখাপড়া জানা মানুষ, অনেক বিশ্ববিখ্যাত মানুষ, তো এইটা যদি নিজেরা রিভিজিট না করেন তাহলে এটা খুবই ভুল করবেন। দুদু, সংস্কার বিষয়ে তো যা আলোচনা হচ্ছে তা সেটা নিয়েও আমরা করছি, বাইরে তো আলোচনা হচ্ছে, রাজনীতি সরগরম। সংস্কারের জন্য আসলে কতটা সময় দেওয়া যেতে পারে? আপনারা কখনো বলেছেন যৌক্তিক সময় দেব, আবার কেউ কেউ বলছেন 6 মাস সময়, মানে আসলে কতটা সময়? আপনার ব্যক্তিগত আপনার অভিমত জানতে চাচ্ছি, দলের পক্ষ থেকে আপনার ব্যক্তিগত অভিমত। আমার কাছে মনে হচ্ছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, জীবনের একটা অংশ, যে আমি যে আজকে যেভাবে চলছি কালকে এভাবে নাও চলতে পারে, আরো বেটার, আমি এটাই প্রতিটা মানুষের। তো সরকার সংস্কার স্টার্ট করলে কোন জায়গায় গিয়ে তারা এটা আরেকজনের হাতে তুলে দেবে, তার মানে ওই সরকার না, পরবর্তী সরকারও এটা শেষ করবে কিনা আরেকটা সরকার এসে করবে, এটা চলমান প্রক্রিয়া। তো সেই জন্য ওই সংস্কার শেষ করার পরে এই যে প্রিন্স সাহেব যেটা বললো, প্রক্ষেপণ নাই, টিম আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটা বক্তব্য আমরা পাইছি, কয়জনের নাম পাইছি, 6 কমিশনের প্রধানের নাম পেয়েছে, নাম পাইছি। সেই 6 কমিশন তারা কিভাবে এগোবেন, কি তাদের লক্ষ্য, সরকার জাস্ট ঘোষণা করছে, দায়িত্বটা তারা পাইছে কিনা এটা আমরা তো কিছু জানি না। সেই জন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংস্কার থেকেও জরুরি হচ্ছে মানুষের আস্থাটা নিজের দিকে রাখা। 2 মাস আগে বা 1 মাস আগে এই সরকারের প্রতি সাধারণ মানুষের যে অকুণ্ঠ সমর্থন, সেটা কিন্তু চলমান ঘটনার প্রেক্ষিতে অনেক কিছুই প্রশ্নবোধক অবস্থা দেখা একেবারে দেয়নি, এটা আমি বলবো না। কেউ কেউ মনে, সেটা একটু আগেই বললাম, বাজারের দিকে যারা যায়
তারা কিন্তু গভীর একটা প্রত্যাশা নিয়ে এই সরকারকে সমর্থন দিয়েছিল রাইট। এবং তারা কষ্ট করতেও কিন্তু রাজি ছিল। কিন্তু কষ্ট করে যদি মনে করে আবার যে আমার ভবিষ্যৎটা কি, মানে ওই প্রশ্নবোধক এসে যায়, তখন আবার কিন্তু এই চির ধরা বলে না, সে চির ধরা। তা আমি অতটুকু সময় নিব কিনা যে চির ধরবে, এটা তো কোনো মানে স্থির নির্দিষ্ট সরকার না তো, এটা তো একটা আপৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সে অন্তর্বর্তীকালীন সরকারের এই শব্দের মধ্যেই আছে এ একটা নির্দিষ্ট সময় কাজ করে চলে যাবে। আর সত্যিকারে যারা রাজনৈতিক দলের মধ্য দিয়ে, জনগণের মানে ভোটের মধ্য দিয়ে একটা জায়গায় এসে পৌঁছাবে, এই বোধটা যদি না থাকে, আর মাঝে মাঝে যদি মনে করি যে হ্যাঁ কেউ কেউ রাজনৈতিক দল গঠন করা, কেউ কেউ তারুণ্যের ব্যাপার আছে, সব সত্য তো, তরুণ জনতা, আমরা কোনোটাকে অস্বীকার করছি না তো। না না, কেউ অস্বীকার করছে না। এবং এমনকি একটা কেন, একাধিক রাজনৈতিক দলও যদি হয় আমরা তো ওয়েলকাম করবো। আমি একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মানুষ, সে একজন মানুষ, অন্যরা অনেক দল করছে। প্রশ্নটা হচ্ছে যে আমি কি মানে সরকারের দায়িত্ব নাকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় আরোহণের পথকে সুগম করার জন্য কাজ করব, এটা কি না? যদি এটা হয় আবার নতুন বিতর্ক তৈরি হবে। এর কাজ হচ্ছে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করা। তাৎক্ষণিক মানে যত দেরি করবে ভালো কাজটাও বিতর্কের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আলোচনায় ফিরবো, দর্শকের ছোট্ট বিরতি, খুব শীঘ্রই ফিরছি। আবারও আমন্ত্রণ 21 রাতে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রুহিন হোসেন প্রিন্স, একটা গবেষণা প্রতিবেদন আমরা দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে করা হয়েছে। সেখানে সরকারকে কতটা সময় দেওয়া যেতে পারে, সংবিধান বিষয়ে প্রশ্ন ছিল এবং আরও বিভিন্ন প্রশ্ন ছিল। তার মধ্যে সরকারকে কতটা সময় দেওয়া যেতে পারে এর পক্ষে ভোট এসেছে, মানে 2 বছর সময় দেওয়া যেতে পারে এরকম মতামত, এই অভিমতের পক্ষে এসেছে 53%, 47% বিপক্ষে গেছে। এবং সংবিধান পরিবর্তন নিয়েও সেখানে প্রশ্ন এসেছে যে 14% মানুষ মনে করেন যে সংবিধান পুনর্লিখন প্রয়োজন, আর বাকিরা মনে করেন যে সংবিধান সংশোধন করলে হবে। যদি আপনি এই রিপোর্টটি দেখে থাকেন, এবং সেখানে আবার উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, মানে এই জরিপটাকে? না, পুরো রিপোর্টটা দেখার সুযোগ হয়নি, মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি। এবং আমার প্রাইমারি কয়েকটা মন্তব্য করতে পারি। প্রথম কথা, সম্ভবত যদি ভুল না করে এটা সেপ্টেম্বরে করা, মানে এইটা এখন দিন যত যাচ্ছে, দুদু ভাই কতগুলো কথা বলেছেন, আপনি যদি, আমার ধারণা যে আপনি যদি আজকে একটা সার্ভে করেন, যদিও সার্ভে তার স্যাম্পল কাদেরকে করেছে এইটা নিয়ে সবটাকে আপনি গ্রহণ বর্জন দুইটাই কারেক্ট না, কিন্তু আইডিয়া পাওয়া যায়। আপনি, আমার ধারণা যে এই আইডিয়া দেখবেন যে চেঞ্জ হচ্ছে দিন দিন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মূল কথা হচ্ছে আপনি যা করবেন জনগণকে আস্থায় নিয়ে করতে হবে। তা সেই জায়গাটাকে আগে বিবেচনা রাখা দরকার। এমনকি যদি আপনি এই পার্সেন্টেজও দেখি, যদি এইটাকেও আমি যতদূর দেখি, তাহলে দেখবেন কিন্তু অধিকাংশ মানুষ মেলা সময় দিয়ে কিছু একটা করো, ওটা কিন্তু বলতে পারছেন না। কেন? তার কারণ আমি দেখি তার কাছে তো কাজটা সুনির্দিষ্ট এখনো নাই। আপনি ধরুন এই যে কি বলে দুর্নীতি দমন কমিশন, এটা সংস্কারের কথা হয়েছে না? আপনি কি তার কোনো কার্যক্রম চোখে পড়ছে? কোনো জনগণের কাছে এখন যে আপনি জিজ্ঞেস করতে পারছেন? কোনো রাজনৈতিক দলকে বাদ দিলাম, আপনি যদি উপেক্ষাও করেন, ওটা বাদ দেন, তা আপনি তো কারোর কাছে এখনও শুরু করেন নাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার যদি বলেন, রাজনৈতিক দলগুলো তো এটা কম বেশি রেডি আছে। আপনি এর জন্য তো রাজনৈতিক দলগুলো, যারা আমরা রাজনীতি করি, আমরা তো এই কথা প্রতিনিয়ত করি। এর জন্য তো আমাদেরকে, আপনি চাইলে হয়তো কথার কথা যার যার দলের প্রস্তাব আপনি দেখবেন 24-48 ঘন্টার মধ্যে দেওয়া যায়, কিন্তু আলোচনা দরকার কেন? আমি একটা পপুলার শব্দের জন্য বলি, ধরুন এই সময় একটা বড় আলোচনা, এটা আমার ব্যক্তিগত বুঝ থেকে, যে বিএনপির মতো দল তারা একটা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা বলেছে। আমি গুরুত্বের থেকে একটা পয়েন্ট নিচ্ছি। আবার বামপন্থী এবং অন্যরা দীর্ঘদিন ধরে বলছে, এবং অনেক দল বলছেন সংখ্যানুপাতিক পদ্ধতি। তাহলে একটু আলোচনা দরকার কেন? এইটাই
এর পজিটিভ নেগেটিভ এটার জন্য একাধিক সেশন হওয়া দরকার। তাহলে শুধু এই কিছু যদি বলেন, ধরেন আমি যদি আরও বলি, দুদু ভাই ধরে নিলাম বিএনপির প্রতিনিধি, আমি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, খালি দুইজন আলোচনা করলেও কিন্তু হবে না, জনগণকে আস্থায় নিতে হবে, জনগণকে এটাকে বলার চেষ্টা করতে হবে। ধরুন আজকে 2 মাসের মধ্যে যদি এই ওনারা সংস্কার আলোচনা শুরু করতেন, আমরা যদি আজকে 2 দল এইরকম কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, আপনি কিন্তু জনগণ কিন্তু তাতে উদ্দীপ্ত হতে পারত। এবং সরকার যদি আমরা এই যৌথ আলোচনার মধ্য দিয়ে কোনো একটা গ্রহণ করতাম, তাহলে এইটা যাতে জনগণ গ্রহণ করে এবং এই গণতন্ত্রের ধারা যেটাকে আমরা বলছি যে স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে, তাহলে সেই কাজগুলো সেখানেও কিন্তু আমরা কাজটা করতে পারতাম। কোনো কাজটাই তো করতে পারছি না আমরা। তা সুতরাং আপনি জনগণের আস্থায় নেওয়ার জন্যে আপনি যদি এইভাবে কার্যক্রম শুরু না করেন, তাহলে তো আমরা ওই যে আপনি তথ্যউপাত্তর ভিত্তি করে যে কি বলে গবেষণা প্রতিষ্ঠান কি বলল না বলল, সেইটা দিয়ে কিন্তু আপনি কিছু পাবেন না। আমি উদাহরণ দেই, যেমন ধরেন গতকাল আমরা বলেছি, আমি একাধিক জায়গায় বলেছি যে সেটা হচ্ছে এই যে এইবারের যে শ্রমিক অঞ্চলের যে ঘটনাটা, আপনি এইটাকে একটু ভালোভাবেই তো চিন্তা করতে হবে যে এত বড় ঘটনা কেন ঘটলো। এক কথায় কিন্তু আপনি চাইলে আমি এখন উত্তর দিতে পারবো না, মানে আমরা আরও চিন্তা করছি। সরকার একটা কথা বললো, চুক্তি করলো, তারপরও শ্রমিকরা না মেনে কাজ করছে। তাহলে এইখানে তো আপনি হুট করে একটা কথা বলতে পারেন না। আগের সরকার যেভাবে বলতো, মন্ত্রীরা যেভাবে বলতো, আপনি উত্তর দিতে পারেন। এখানে কি শ্রমিকদের আস্থার ঘাটতি নাকি বিশেষ কোনো জায়গা থেকে কোনো ইন্ধন রয়েছে? আচ্ছা আসছি সে পয়েন্টে, আমি এই জায়গাটা বলি। তাহলে আপনাকে আমি বলছি খুঁজে দেখতে হবে। যেমন আমরা কালকেই দুদুভাই সহ আমরা একটা জায়গায় এইরকম ছিলাম, মানে আলোচনা করছিলাম যে আমরা যদি বলি যে ওইখানে যে যদি সুযোগ হতো, এখন আমরা ধরেন কথার কথা, এখন যদি দলগুলো যায়, এটা আমি খুব খোলা মনে বলছি, আমরা যে কোনো একটা করতে গেলে এটা নিয়ে নানা কোশ্চেন আসতে পারে, এই জন্য আমরা যাচ্ছি না। কিন্তু সরকার উদ্যোগে যাচ্ছে, কেমন আমরা শ্রমিক অঞ্চল চাই, কেমন শ্রমিক এবং উৎপাদন বান্ধব শ্রমিক অঞ্চল চাই, তাহলে সংকটগুলো আপনি কিন্তু বের করতে পারতেন। আপনি তো যেতেই পারছেন না, সেই জায়গায় আপনাকে যেতে হবে। এবার আপনি যেটা বললেন, আমার ছোট্ট ফাইন্ডিংসের কথা বলতে পারি, এটা মনে রাখতে হবে যে ওইখানে তো একটা আর্থিক কি বলবো যে সুবিধাবাদী গোষ্ঠী আছে, যে জুট ব্যবসা ট্যাবসা এগুলো জানা আছে। 1 2 নম্বর এই মালিকরা, আপনি বলেন তো যে কোনো ক্রাইসিসে তারা নিজেরাই সংকট করুক না করুক, তার এমন কোনো ঘটনা ঘটে যে সরকারের কাছ থেকে তথাকথিত প্রণোদনের জন্য টাকা নিয়ে নেয়। আপনার শ্রমিককে কবে দিছে খবর নেন, সেই কোভিড পিরিয়ড থেকে শুরু করে তা নানা ঘটনা ঘটে। আর এইবার তো একটা আসেই, একটা বড় যেহেতু অভ্যুত্থান ঘটে গেছে, তার বিরুদ্ধে শক্তি যারা, তারা তো এগুলো ঘটাইতে চাইতেই পারে। আমি বলছি এগুলো থাকতে পারে নানা মাত্রায়, কিন্তু তার থেকে দেখা দরকার কোনটা। আমি 3টা পয়েন্ট জরুরিভাবে কথা বলি। 1 নম্বর, মনে রাখতে হবে শ্রমিকরা দীর্ঘদিন ধরে যে স্বৈরাচারী শাসনের নিষ্পেষণে ছিল, অনেক কথা বলতে পারেনি, এখন তাদের কথা বলার সময় হয়েছে। তারা যখন দেখছে সচিবালয়ের ছাত্ররা 18 তলায় উঠে যে নিজেদের পরীক্ষা বাদ দিয়ে তাদের অটো পাস হয়ে যায়, তাহলে সে তো চাইতেই পারে। খেয়াল করেন যে দীর্ঘদিন তার যে নিষ্পেষণ, তার যে বেতন মজুরি ঠিক মতো পায় না, তাহলে সেইটা কিন্তু রয়ে গেছে বিভিন্ন জায়গায় তার প্রতিফলন। এটার সাথে কি বিগত সময়ে শ্রমিকরা দাবি করে প্রায় 1 লক্ষ শ্রমিক বা শ্রমিক নেতাদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে, তারা কোথাও যেয়ে কাজ পাচ্ছে না ডিজিটালাইজেশনের কারণে। কারণ কোথাও চাকরি পাইতে গেলে সে যখন আঙ্গুলের টিপ দেয়, তখন কিন্তু প্রমাণ হয়ে যায় যে কবে কোথায় চাকরিচ্যুত করছে। তারা এখন চাকরি পাওয়ার জন্য করছে এইটাই। আর সবচেয়ে 2টা কাজ ছাড়া আমাদের বিবেচনায় আপনি কখনো এই সংকটের সমাধান করতে পারবেন না। তার একটা হচ্ছে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করে, গার্মেন্টস অঞ্চলের ন্যূনতম মজুরি কী হবে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। আর একটা হচ্ছে ওইখানে সুষ্ঠু ধারা ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। এবং এক্ষেত্রে আমাদের বক্তব্য, আমরা জানি এই কথা বললে কেউ বলবে নতুন সরকার ক্ষমতায় বসছে, এখন এত কেন পারবো মুক্তমুখেই। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য, অনেক কিছু আমরা যদি আজকে নাও পারি, প্রথমে আমার ন্যায্যতা স্বীকার করতে অসুবিধা কি? আমি ন্যায্যতা স্বীকার করে বলতে পারি। ওই যে আপনি সংস্কারের যে আলোচনাগুলো করছেন, আপনি দেখেন যে আর্থিক সংস্কারের শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান তিনি কিন্তু কি বললেন, সেদিন দেখলাম যে একটা প্রোগ্রামে যে তিনি বললেন যে এই সময়কালে সবচেয়ে নির্যাতিত এবং নিষ্পেষিত হল শ্রমজীবী মানুষ। তাহলে আপনাকে তো আস্থায় কোনটা নিতে হবে। তাহলে এই আস্থায় নিয়ে যদি কার্যকর ভূমিকা আপনি পালন করতে চান, ন্যাচারালি আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। তাহলে আপনি সেইটা না করে খালি এই ধরনের গবেষণা, তার থেকে 53%, তার মানে 50-এর উপরে এটা আছে বলে এইটা বোধ হয় না। এবং বাংলাদেশ এটা দেখবেন প্রায় চেঞ্জ হয়। আর একটা ছোট্ট মন্তব্য করে দিই, মনে রেখেন 2007-8 সাল আর 2024 সাল এক না। যে ছাত্র সমাজ, ছাত্র জনতা, শ্রমিক তারা রাজপথে নেমে বুকের রক্ত দিয়ে যে আকাঙ্ক্ষা করতে চেয়েছে, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন চেয়েছে, সে যদি দেখে তার এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না,
তাহলে কিন্তু এত সহজে এই দেশের সাধারণ মানুষ যে যত কথাই বলি সেইটাকে গ্রহণ করবে, এইটা ভাবা কিন্তু কিন্তু ভুল। ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এক ধরনের তো সার্বিক সমর্থন রয়েছে সরকারের প্রতি। না, এই ক্ষেত্রে আমি একটা মন্তব্য করি। আসলে যে ছাত্র জনতা যেভাবে নেমেছিল এইবার, এ কথা আমরা সবাই সাক্ষী, আমরাও তো ছিলাম রাজপথে। রাজনৈতিক দলগুলো আমি বাদই রাখলাম কথা, ধরেন কমিউনিস্ট পার্টি, বিএনপি বাদই দেন। এই যে ছাত্র সমন্বয়কদের নাম বলা হচ্ছে, তারা কি তাদের প্রতিনিধিত্ব করে? নো, আমরা এই আলোচনা তুলতে চাইনি। আপনি বললেন বলে বললাম না, প্রতিনিধিত্ব করেন। আপনি খোঁজ নিয়ে দেখেন এই আন্দোলনে আমাদের কাছে তো আসে, আমরা এই আলোচনা তুলছি না কারণ এটাকে কোনো তিক্ততার জায়গা করতে চাই না, আমরা ইতিবাচক জায়গায় দেখি। প্রাইভেট ইউনিভার্সিটি সেই দিকে যদি ভূমিকা না নিত, আপনি কোথায় চলে যেত? আপনি তাদের সাথে রিভিজিট করেন, কথা বলেন। আপনি দেখেন যে পরিবার পরিজন এটা আন্দোলনের জায়গায় গেছিল, এখন যখন আপনি মাস্টার মাইন্ড শব্দ আসছে, এটা বলা হচ্ছে নেপথ্যে অমুক, আমি আমার পরিচয় গোপন করে করেছি, যখন আসছে আপনি রিভিজিট করেন সেই কলেজের ছাত্র এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার মনোভাবটা কি? যখন আসছে এটা একদিনের ছিল না, অনেক দিনের পরিকল্পনা, তখন দেখেন যারা রাজপথে ছিল তাদের মনোভাব কি? কিন্তু আমরা বলছি এই আলোচনাগুলো এখন প্রয়োজন নাই, সেগুলো গবেষকরা গবেষণা করুক, কিন্তু দরকার হচ্ছে এটা একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ছাত্র শ্রমিক জনতার, সেইটাকে প্রজেক্ট নিয়ে যান। এবং কেউ যদি এই যে পুরো কোটি মানুষ ছাত্র শ্রমিক জনতার লক্ষ লক্ষ নেমেছে, কারোর প্রতিনিধিত্বকারী কেউ দাবি করে, এটা কারেক্ট না। এইটা নিয়ে অজস্র কথা বলা যায়, কারণ যারা এটা করছে তাদের সাথে তো আমাদের কথা হয়। যখন একসাথে বসি 10 জন থাকলে দেখি 10টা মত আছে, সেটাই স্বাভাবিক। এটা কিন্তু আমি কোনো অন্যায় বা ভুল বলেই ভালো, হ্যাঁ এটাই কারেক্ট। তা সেইটা দেখে ওই কথা বলতে পারেন না যে ওই রকম কেউ একজন বলছে মানে এই পুরো সবার প্রতিনিধিত্ব করছে। এইটা একটা ভুল চিন্তা। এই ভুল চিন্তায় থেকে যদি আমাদের যারা সরকারে আছে তারা যদি মনে করে যে তারা যেটা বলল বা তাদেরকে শুধুমাত্র আস্থায় নিলে হবে, এইটা আমি বলবো, আমার বুঝ থেকে বলবো, এটা খুবই ভুল পদক্ষেপ হবে। শামসুজ্জামান দুদু, আপনি প্রথম দিকে বলছিলেন যে জটিলতা যদি কোথাও থেকে বাড়ে সরকার সেটি দমন করবে, কিন্তু সরকারে যদি জটিলতা বাড়ায়, এটা কি একটু খোলাসা করবেন? ইতিমধ্যে তো আপনার আশঙ্কার ব্যাপার না, মানে শুরুতে যখন শুরু করলাম 1-2 সপ্তাহ, যে আস্থাটা, বিশ্বাসটা, ভালোবাসাটা, প্রেম যেটা ছিল যথেষ্ট গভীর ছিল সাধারণ মানুষের। গভীর মানে কি? সীমাহীন গভীর। আমরা ঘুমাতে গেলেও সরকারের কথা ভাবতাম, ওঠার সময় সরকারের কথা ভাবতাম, আমরা খেতে গেলেও ভাবতাম, কারণ প্রত্যাশাটা হচ্ছে আজকে আমরা এই টাকায় কিনেছি, কালকে গিয়ে হয়তো আরও কম পাবো। আজকে একটু রাস্তার ভিতরে হট্টগোল হয়েছে, কালকে বোধহয় হট্টগোলটা হবে না। আর ছেলেপিলেরা এবার ইউনিভার্সিটি বা কলেজে গেলে চিন্তার কোনো কারণ নেই, সেখানে মারামারিও হবে না, সেখানে লেখাপড়া হবে। ক্রমান্বয়ে দেখলাম যে তারা ইউনিভার্সিটিও যেতে পারছে না, সেই হলেও উঠতে পারছে না, ডেটই ঘোষণা করা হচ্ছে না, বাজার দর দাও দাও করে বেড়ে যাচ্ছে। সব মিলিটিলি আস্তে আস্তে মানে কেমন এক ধরনের জটিলতা, মানে ধোঁয়াশা বা জটিলতা। আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলছি না, আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন দিকে আমাদের চলাচল, কথাবার্তা, তাতে আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে। সময়ে 1 ফোর, অসময়ে 10 ফোর। লোহা গরম হতে গেলে যে এটা বাড়িটা দিতে হয়, সেটা ঠান্ডা হয়ে গেলে সে বাড়িটা দেওয়া যায় না। অনেক কথা সে তার অভিজ্ঞতা থেকে বিস্তারিতভাবে এখানে কিন্তু শ্রমিকদের বা অন্যান্য কথাগুলো তুলে ধরেছে। প্রশ্নটা হচ্ছে, যারা গবেষণা করেছে এটা সেপ্টেম্বরে করলো, তার আগে কিন্তু ঘটনা ছিল যে প্রয়োজনে 10 বছর সরকার থাকবে। এই গবেষণার আগে এই কথা ছিল, তখন কিন্তু এটা নিয়ে কোনো রাজনীতি দলও মন্তব্য করে নাই, দেশবাসী তো করেই নাই, মনে হয়েছে এটাই হতে হবে দেওয়ার। তারপরে এটা কমে এসে শুনলাম প্রয়োজন হলে 5 বছর থাকবে। এখন এবার গবেষণায় বেরোচ্ছে 2 বছর থাকবে। গবেষণায় আমার দ্বিমত নাই। যারা এগুলো করেন তারা সত্যি জ্ঞানীগুণী মানুষ, এবং তারা এক ধরনের ইঙ্গিত দিতে চায় পরিস্থিতি, সেটাও যদি সরকার মাথার মধ্যে নিতে পারে। এটা আমরা যারা ইউনিভার্সিটি লাইফে যখন ছিলাম, আমাদের অনেক শিক্ষক আছে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন, তারা আমরা নিয়ে গিয়ে এগুলো আবার অ্যান্সার করতাম। কয়জন শ্রমিক, কয়জন রিক্সা চালক, কয়জন খেটে খাওয়া মানুষ এই গবেষণার সঙ্গে যুক্ত আমি জানি না, কিন্তু আমরা ওই গবেষণায় যখন থাকতাম ম্যাক্সিমামই হচ্ছে হয় ছাত্র নাই পুরা লোকদের মধ্যে এই ঘটনা। তো আমি এটাকে কোনো অবস্থাতে আমি ছোট করে দেখছি না। এই ধরনের আলোচনা সর্বক্ষেত্রে হওয়া উচিত।
মানে স্থবির সমাজ, স্থবির মানুষ একটা রাষ্ট্রের জন্য খুব ভয়ঙ্কর। যেরকম প্রতিবাদে যেমন মানুষ ভেঙে পড়েছিল, শুধু ছাত্র বললে, এই যে ছাত্রদের কথা বারবার বলা হচ্ছে না, ছাত্রের বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, নানি ছিল, নানা ছিল, আবার সেই ছোট্ট শিশুটা সেও দেখতে আসছে, সেও তো সংখ্যা একজন। কি দেখছে সেটা পরে, এটা যখন সে আবার আমাদের বয়সে আসবে বলবে ওই ঘটনায় আমি গিয়েছিলাম, আমার বাবা নিয়ে গেছে, হ্যাঁ আমার মা নিয়ে গেছে। অনেকে আছে না 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, পুরো সংসারই নাই, কিন্তু একজন মানুষ বেঁচে আছে। মুক্তিযুদ্ধ তাদের, তারপরেও কিন্তু সে সব হারানোর বেদনা ভুলেছে যে আমি স্বাধীনতা পাইছি, আমি অধিকার পাইছি। এটা কিন্তু কম কথা না, কিন্তু 71-এ এই ধরনের অসংখ্য পরিবার বাংলাদেশে আপনি পাবেন। এই যে এই এখনকার যে সময়টা গবেষণার মধ্য দিয়ে যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই বিষয়টি, মূল বিষয়টি হচ্ছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে দেশকে ঢুকিয়ে নেওয়া। আমি একটু আগে বললাম, আমি আর আমরা, মাস্টার মাইন্ডে যেটা মানে প্রসঙ্গ উনি এনেছেন, হয়তো ওনার বিবেচনায় এটা, যাকে তিনি মাস্টারমাইন্ড বলছেন সেই তো বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করছেন। না, আমি এটা বলি না, যদিও এই শব্দটা আমাদের সমাজে কিন্তু কোনো ভালো অর্থে ব্যবহৃত হয়, এটা খুব ভালো অর্থে। আমি জানি না, আমাদের ডক্টর ইউনূস স্যার, উনি পণ্ডিত মানুষ, উনি জ্ঞানীগুণী, 84 বছর বয়স বোধ হয়, তো এই বয়সে অনেকেই মানে অনেক কিছু বলে ফেলেন, তো উনি কোন বিবেচনা। তো একটা জিনিস কিন্তু আমার মনে আছে, যে উনি এত সুদীর্ঘ 16 বছর ওনার নজরে আসে নাই, 1 মাস আসছে মাস্টার মাইন্ড একজন পাওয়া গেছে, তাই না? তো আমার আগামী 16 বছরের কিসের দরকার? এই মাস্টার মাইন্ডের কাছে ক্ষমতা দিলে তো 1 মাসের ভিতরে সে দেশ ঠিক করে ফেলবে, পারবে না? আপনি যদি একটা এত বড় একটা ভয়ঙ্কর সরকারকে সে বিদায় করে দেয়, তাহলে ডক্টর ইউনূস সাহেব, এটা কথার কথা, আমার ওনার কাছে দিয়ে 1 মাস দেখতে পারে তো মাস্টার মাইন্ড কি করে। রাজনীতি এত সহজ বিষয় না। রাজনীতি একটি সমন্বিত প্রচেষ্টা, একটি সুনির্দিষ্ট লক্ষ্য, আদর্শ, পরিকল্পনা। একটা মানুষ সে চাকরিতে যায় নাই, সে রাজনৈতিক কর্মী হিসাবে শ্রমিক অঙ্গনে, কৃষক অঙ্গনে অথবা জাতীয় ক্ষেত্রে সে তার অভিজ্ঞতা নিয়ে কাজ করে গেছে, তাকে আপনি গুরুত্বই নিয়ে আসলেন না। এই আন্দোলন হচ্ছে রাজনীতির একটি অংশ, আকাশ থেকে পড়ে নাই, মাটি ফুড়েও বেড়ায় নাই। এটি সমস্যাকে মোকাবেলা করার জন্যে যারা আগে চেষ্টা করেছে, সেই চেষ্টার সমাপ্তি আনছে তাদেরই অগ্রগামী বাহিনী তরুণ, যারা 21শে ফেব্রুয়ারি করেছিল, যারা 62-র আন্দোলন করেছে, যারা 69 গণ অভ্যুত্থান করেছে, যারা 71 মুক্তিযুদ্ধ করেছে, তারা আমাদেরই শরীরের অংশ, অর্থাৎ ছাত্র। ছাত্র আলাদা কোনো, যদি আমি আলাদাভাবে দেখে দিই, আমরা তো ছাত্র ছিলাম, আমরা তো এরশাদকে বিদায় করেছি। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে সমন্বিত যে প্রচেষ্টাটা, সেই জায়গাতে কেন জানি আমিত্ব চলে গেছে, আমরা হবে সবাই মিলে, আমরা বিদায় করছি সবাই মিলে আবার একটা কিছু ভালো কিছু করার, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি কাউকে ছোট বড় করছি না, এই জায়গাটা কোনো সমালোচনা। এই যে গবেষণা যারা করছে চমৎকার কাজ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন গবেষণা হলে বলবে 3 মাসের মধ্যে 10, 5, 2, এখন গবেষণা করে বলবে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা 2-3 মাসের ভিতরে কিছু করতে পারলে ভালো। কারণ হচ্ছে যে আস্থাটা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো জাতীয় ক্ষেত্রে 52 বছরে আমাদের অনেক মানে একের রূপকথার নায়কের মতো আমাদের ব্যক্তিত্ব আছে, কিন্তু সময় তাদেরকে সেই রূপকথার নায়ক থেকে বাস্তবতা, আমি খলনায়ক বলবো না, কিন্তু বাস্তবতায় তাদের পরিণতি খুব ভালো কিছু আমরা দেখি নাই। সেই জন্য সামনের সময়গুলোকে ব্যবহার করব কিভাবে, এখনই সেটা ভাবার দরকার। আমরা শেষ করব। রুহুল ইসলাম প্রিন্স, আপনাকে উপসংহারটা টানতে বলছি, আমি উপসংহার দেবো না, আজকে আলোচনা উপসংহারটা না। আমি মনে করি যে আলোচনায় আজকেও এখানে আমরা শেষে যেটা করলাম, কারণ মানুষ এত বড় ঘটনার পরে প্রতিদিন সে ভেবেছিল যে আমার পজিটিভ ঘটনাগুলো ঘটবে, কিন্তু আপনি দেখেন এদিকে শ্রমিকের রক্ত ঝরল, পার্বত্য অঞ্চল অশান্ত, এলাকায় এখনও জনজীবনের স্বস্তি ফিরে আসে নাই, সামনে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের একটা উৎসব বড় আছে,
মনে রাখতে হবে যে এই জায়গাগুলো, এই কথাটা সবসময় মনে রাখতে হবে আমাদের, কিন্তু আবার ওইটাকে প্যানিক করার কিছু নাই, যে আমাদের বাইরের কতগুলো শক্তি থাকবে অলওয়েজ ডিস্টার্ব করার জন্যে, কিন্তু দায়িত্বপ্রাপ্তদের কর্তব্যটা কি? সাধারণ মানুষ, এলাকার মানুষকে আস্থায় নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে আস্থায় নিয়ে এটার উত্তরণ ঘটানো, সেইটা দিন যত যাচ্ছে আমরা দেখছি জনগণের অসন্তোষ বাড়ছে, যা এই যে শত শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত গণ অভ্যুত্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটার এখনও তাদের বোধোদয় হয়েই ক্ষিপ্রতার সাথে, আমি শব্দটা আবার রিপিট করছি, ক্ষিপ্রতার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, বা উনি যদি বললেন, আমি ওইটা দুদুবার কথাটা ভালো লাগছে, যে উনি যদি মনে করেন যে না আমি বিশেষ কাউকে দিয়ে ভালো কিছু মেনকেলি পারবো, করুক, আমরা পজিটিভ দেখতে চাই, কিন্তু সেইটা তো অসম্ভব ব্যাপার। সুতরাং বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক আস্থায় নিয়ে দ্রুত কার্যক্রমগুলো জনগণের আস্থা নিয়ে আসুক, সেটাই হবে আমাদের প্রধান কাজ। অনেক ধন্যবাদ রহিনুল ইসলাম প্রিন্স, ধন্যবাদ শামসুজ্জামান দুদু আপনাকে। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।